প্রেম করেছি হলো 6 মাস, তারপরে বিয়ে, আর একসাথে নিচে 26 বছর। আপনার সাথে ভাবি দেখা কিভাবে? আমাদের ইন্ডিয়ার তুষারের আপন ভাগ্নে ছিল হলো আমার ওয়াইফ। ও তখন ছোট, ক্লাস 2-3-তে পড়ে। এরকম একটা পর্যায়ে সে আমার প্রেমে পড়ে যায়। বন্ধু কোনো ঝামেলা করেছিল যে এই আমার ভাগ্যের সাথে যখন ও অ্যাপ্রোচ করে আমাকে, আমি সরাসরি আমার বন্ধুকে জানিয়ে দিই এই হলো সিচুয়েশন, হোয়াট ডু ইউ সে। তখন ও একটাই কথা বলে, তোমরা যদি মনে করো ভালো থাকবা, সুখে শান্তিতে থাকবা, গো হেড, আই হ্যাভ নো প্রবলেম। ওয়ারফেজের এই 21 পদক পাবার সময় আমরা দেখেছি যে দেশের বাইরে থেকে অনেকে এসেছে। যখন আমরা 21 পদকটা পেলাম, আমি কমল এবং আমরা সবাই চিন্তা করলাম এটা তো আমাদের একার অর্জন না, আমাদের অতীতের যেসব মেম্বার ছিলেন আছে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, তাদেরকে নিয়ে আমরা করতে চাই। যখন আপনি উইনিং ব্যান্ড বা অন্য ব্যান্ডে বাজাতেন, তাদের সাথে একটা চুক্তি ছিল। উইনিং এর ড্রামার ছিলেন রঞ্জন ভাই, ওনার হাত ভেঙে যায় এই খেলতে যেয়ে। তখন আমাকে রিকোয়েস্ট করা হয় যে আমি ওদের সাথে আগামী 2-3 মাস বাজাতে পারবো কিনা। তা আমি বললাম ঠিক আছে। তখন একটা শর্ত দিলাম ওদেরকে, যদি লাস্ট 1 মিনিট আগেও আমাদের ওয়ারফেজের শো আসে, তখন আমি ওখানে চলে যাব। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌ। আজ আমার সঙ্গে যিনি আছেন, দর্শক, যখন মঞ্চে থাকি অর্থাৎ মহামঞ্চ বা বড় মঞ্চে, তখন তাকে দেখলে এক ধরনের অন্যরকম অনুভূতি হয়, খুব ভালো লাগা কাজ করে। কারণ আমরা সবসময় দেখেছি যে কোনো ব্যান্ডে ভোকালিস্ট ছাড়া বাকিদেরকে আমরা অতটা নজরে আটকাই না, কিন্তু তিনি এমন একজন মানুষ যে সবার আগে তার দিকে চোখটা যায়। কারণ ড্রামস নিয়ে তিনি এমনভাবে নিজেকে রাঙিয়ে রাখেন যে আমরা আসলে তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা সবসময় ফিল করি। সেই মানুষটি একই সঙ্গে একজন সঙ্গীত পরিচালক, একজন ড্রামার, একজন গীতিকবি, একজন সংগঠক, এবং তিনি বাম্বার বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। তিনি একসময় তার সাধারণ সম্পাদক ছিলেন এবং তার আরও অনেক গল্প রয়েছে। তবে তিনি তার জীবনের সেই শুরুটা সঙ্গীত বা সুরের সঙ্গে করেছিলেন তবলা দিয়ে। তিনি খুব ভালো তবলা বাজাতেন। এরপর এক এক করে কিন্তু সেখানে আসলে ভিন্নতা এসেছে এবং আরও অনেক ইনস্ট্রুমেন্ট তিনি প্লে করেছেন। এবং এরপর পেন্টাগন বলি, উইনিং বলি এবং ওয়ারফেজ বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র ব্র্যান্ড যারা আসলে 21 পদক পেয়েছে। সেই ওয়ারফেজের আমার কাছে মনে হয় তিনি হচ্ছেন হর্তাকর্তা। আমার সঙ্গে আজকে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ। ফাইনালি আপনার সাথে মুখোমুখি বসা হলো। সবসময় তো দেখা হয় ব্যাক স্টেজে, আপনার তখন অনেক তাড়া থাকে, আপনি দৌড়ে মঞ্চে উঠে যান। আমি একদম শুরুতে যে কথাটা বলছিলাম আজকে, যে ব্যান্ডে যেটা হয়, মানে ব্যান্ড সেট আপে কিন্তু ভোকালিস্টের বাইরে গিয়ে আমরা বাকিদের প্রতিও ভালো লাগা থাকে আমাদের, কিন্তু থাকে না যে ভোকালিস্টকে আমরা খুব ভালোবাসি, তিনি আসলে একটা অন্যরকম ক্রেজ দেখা যায়। আবার কখনো কখনো কিন্তু ভোকালিস্ট যখন চলে যান, তখন সেই ব্যান্ডটা আসলে হারিয়ে যায়। ওয়ারফেজের বেলায় তেমনটা আমরা হতে দেখিনি। এখানে আসলে ম্যাজিকটা কি, বা ম্যাজিকটা কি আপনি? না, ধন্যবাদ। আচ্ছা, এটার প্রসঙ্গে যেটা বলতে চাই যে বেসিক্যালি হ্যাঁ, এটা কিন্তু যে ব্যান্ড যে লিড ভোকালিস্টরা থাকে ওয়ার্ল্ড ওয়াইড, এটাই একটা নিয়ম যে তারা বেশি ফোকাসড হয় সবসময়। ঠিক আছে, এটা কিছু করার নেই, এটাই নিয়ম হয়ে থাকে। বাট আমি কমল আমরা যেভাবে চিন্তা ভাবনা করেছিলাম যে বেসিক্যালি আমাদের মিউজিকটা তো রক, হার্ড রক হবে। সো এখানে আমাদের সবাইকে সমান পারদর্শী হতে হবে, নাহলে আমরা ওই টাইপের মিউজিকটা করতে পারবো না। আর এখানে আমরা একটা ব্যাপার যেটা হলো যে ভোকাল নির্ভর যেন না হয়, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টস পার্ট যেন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, পার্ট প্লে করে, এবং সেই সাথে ভোকালিস্টও একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করবে। সেই হিসাবে জিনিসটা আমরা কাজ করি। সো ভোকালিস্ট চলে গেলেও, যদি আমাদের অনেকবার গেছে, এরপরও আমরা ওই ব্যাপারটা যেহেতু মেনটেন করে গেছি শুরু থেকেই, সো এইভাবে অতটা অসুবিধা হয়নি। কিন্তু হ্যাঁ, সবার তো একটা ফ্যান ফলোইং হয়ে যায়, সবাই মিস করে উনি থাকলে ভালো হতো, উনি নাই, বাট এটা আমরাও মিস করি। হ্যাঁ, কিন্তু কিছু করার থাকে না, যখন তার ব্যক্তিগত কারণে চলে যায় বা বিদেশে সেটেল হয়ে যায় অথবা ফিলোসফিক্যাল গ্যাপ হয়, তখন কিছু করার থাকে না। বাট আমরা যখনই ভোকালিস্ট নিই, আমাদের স্ট্যান্ডার্ডটা হতে হবে সেই, বা আমরা বুঝি যে হ্যাঁ একে দিয়ে হবে, ওই গ্রুম আপ করি, একটু কয়েক বছর সময় দিই, ওই জায়গাটা আমরা নিয়ে যাই, চেষ্টা করি। এইভাবে আমরা কাজগুলো করছি। সেই ওয়ারফেজের সৃষ্টি 1984, আপনি জয়েন করেছিলেন 1986। আমি বেসিক্যালি 85 সালে জয়েন করি, অফিসিয়ালি আমি বলি যে 1986 সাল থেকেই। দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে
অনেক গল্প রয়েছে। আপনি ঠিক অফ ক্যামেরাতে আমাকে বলছিলেন যে যখন আপনি উইনিং ব্যান্ড বা অন্য ব্যান্ডে বাজাতেন তাদের সাথে একটা চুক্তি ছিল, হ্যাঁ। সেই চুক্তিটা এই মুহূর্তে আমি অন ক্যামেরায় দর্শকদের জন্য মানে একবার শুনতে চাই। আচ্ছা, বেসিক্যালি আমি তো জয়েন করি 85 শেষে বা 86 ফার্স্টে জানুয়ারিতে। তা আমি কমল, আমরা বাবনা সবাই, রাসেল, সঞ্জয় সবাই মিলে কাজ করছি। বাট এই সময় উইনিং এর ড্রামার ছিলেন রঞ্জন ভাই, ঠিক আছে? উনি আবার ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার ছিলেন, উইকেট কিপার ছিলেন। ওনার হাত ভেঙে যায়, হ্যাঁ, খেলতে যেয়ে। তখন উইনিং এর বেশ কিছু শোয়ের কমিটমেন্ট ছিল। আচ্ছা, তা তখন আমাকে রিকোয়েস্ট করা হয় যে আমি ওদের সাথে আগামী 2-3 মাস বাজাতে পারবো কিনা, উনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত। তা আমি বললাম ঠিক আছে বাজাই যে, বাট তখন বাজালাম। কিন্তু ওই 3 মাস পর তখন তারা আমাকে অফার করলো তুমি পার্মানেন্ট মেম্বার হও আমাদের। আচ্ছা, তখন আমি আর কমল চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব। তখন একটা শর্ত দিলাম ওদেরকে যে ঠিক আছে বাজাতে পারি, তখন তো এত শো ছিল না, হ্যাঁ, তা বাজাতে পারি, কিন্তু যদি লাস্ট 1 মিনিট আগেও আমাদের ওয়ারফেদের শো আসে তখন আমি ওখানে চলে যাব, এই শর্তে তখন রাজি হই। তখন ওদের সাথে বাজানো শুরু করি। ও মাই গড, দর্শক ভাবা যায় না, মানে এইরকম একটা মানে শর্ত এটা মেনে চলে এবং তাদের জন্য শর্তটা মেনে নিয়ে কাজ করানো, ইটস সো ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা ভাবা যাচ্ছে না আসলে। আপনি যেটা বললেন একটু আগে যে তার হাত ভেঙে গিয়েছিল, আমি যতটুকু জানি আপনিও গোলকিপার ছিলেন, আপনার ভাই মানে গোলকিপার ছিলেন এবং ভাইয়ের দ্বারা প্রভাবিত হয়ে আপনি ফুটবল মানে খেলতেন এবং সম্ভবত আপনি নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছু করেছেন। তো সেই গল্পটা একটু ছোট করে জানতে চাই। বেসিক্যালি আমি বলি আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন, আমি সবার ছোট। আচ্ছা, তা বড় ভাই হাওয়েন গিটার বাজাতেন, মেজো ভাই ছিলেন স্পোর্টস লাইনে, জিমন্যাস্টিক্স করতেন আর ফুটবল খেলতেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে, ব্রাদার্সও খেলতেন। আর বড় বোন ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আর উচ্চাঙ্গ সঙ্গীত। আর ছোট বোন ছিল গান করতেন। আর ছোট বোন ছিল কথক আর ভারতনাট্যম। এই আর আমি আমি স্পোর্টস আর চুপচাপ ইয়েতে ছিলাম, স্পোর্টস এবং মিউজিক, তবলা শেখা শুরু করেছিলাম। তখন এইভাবেই আসলে শুরু হয়। এবং আমার বোনের টিচাররা যখন আমার বাসায় শেখাতে আসতেন বোনকে, তখন আমি বসে থাকতাম আর পাশে ড্রেসিং টেবিলে বাজানোর চেষ্টা করতাম। আচ্ছা, ঠিক আছে। তখন আমার বোনের টিচার আমার বাবাকে বললেন যে ওর ভিতরে রিদম সেন্সটা আছে, আপনি ইমিডিয়েটলি ওকে পারলে তবলায় ভর্তি করিয়ে দেন। আচ্ছা, তারপর বাবা, আর আমাদের বাসায় খুব হ্যাং আউট হতো, আমার বাবাও নাট্য নির্দেশনা দিতেন। হ্যাঁ, কিন্তু সরকারি মানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনের জয়েন্ট ডিরেক্টর ছিলেন। তা আমাদের বাসায় কলিম শরফি, এম এ হামিদ, নিনা হামিদ, মামুনুর রশিদ সবাই হ্যাং আউট হতো ওখানে, আবিদা সুলতানা সবাই আসতো ওখানে, জলসা বসতো, সবকিছু হতো। তো ওই দেখতাম ছোটবেলা থেকে এইভাবে হচ্ছে। তো এইভাবে আগ্রহ তৈরি হয় এবং তারপর আমি প্রথমে কথা কলি, তারপর ছায়ানটে আমি তবলাতে ভর্তি হই। আরে বা, বাকিটা তো ইতিহাস। এই গল্পে যাব, এর মাঝখানে আমি অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আমি কিছুদিন ধরে খুব এটা নিয়ে শুনছি, আমি গতকাল আপনার একটা শো দেখেছি, সেখানেও এটা নিয়ে অনেক গল্প হয়েছে যে জিপো ইউএসএ উইথ ওয়ারফেজ এবং চমৎকার একটি প্রোডাক্ট তারা নিয়ে এসেছে। এই প্রসঙ্গে যদি একটু বলতেন। এবং আমি শুনেছি যে এখন পর্যন্ত অলরেডি বোধহয় 16 ডেজ হয়ে গেছে, বাট সব প্রোডাক্ট সোল্ড আউট অলমোস্ট। সো আমি একটা চাই আসলে, আমি কাউকে স্পেশাল কাউকে উপহার দেব, সো একটু যদি এই প্রসঙ্গে বলতেন। আচ্ছা, বেসিক্যালি জিপো, আমরা যারা রক মিউজিশিয়ান বা ছোটবেলা থেকে জিপো ইউজ করতাম এবং জিপো কালেক্টও করতাম। এটা একটা জিপো একটা অন্যরকম ভালো লাগার বিষয় ছিল যারা স্মোক করতো। তো যাই হোক, সব ইয়েতেই এখন যেটা হলো যে আমার এক ছোট ভাই আছে এনডিসির, রাজিন আহমেদ। তা ওর সাথে আমাদের একটা ক্লাব আছে, ক্লাব নটরডেমিয়ান্স লিমিটেড। আমি আবার আপনি পড়েছেন? হ্যাঁ, আমরা নটরডেমিয়ান্স, হ্যাঁ, আমি আবার ওইটার ইসি ক্লাবের। তা ওই তখন ওর সাথে একটা কথা হচ্ছিল। তখন আমাকে বললো, ভাইয়া আমরা তো রিপোর বাংলাদেশের ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি সোললি। ওই তাই নাকি? বলে হ্যাঁ। বলে তখন আমাদের 40 ইয়ার্স সেলিব্রেশন কনসার্ট চলছে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে সব কিছু মিলে প্ল্যানিং। তখন বললো ভাইয়া, তখন আমি বললাম কি রিপোর সাথে কি কিছু করা যায়? কারণ রিপোর তো মিউজিক লাইন আছে, হ্যাঁ, লাইক কিস, আয়রন মেডেন, স্করপিয়ন্স, ব্ল্যাক সাবাথ, পিঙ্ক ফ্লয়েড, হ্যাঁ, AC/DC। তা
আমাদের কি সম্ভব বলে, ভাইয়া অবশ্যই খুব ভালো কথা বলেছেন। রাজিন তখন বলল আমরা চেষ্টা করি, আমার টিমের সাথে, ইরফানের সাথে, রাকিবের সাথে কথা বলি, দেখি কি করা যায়। তারপর ওরা জিপোকে অ্যাপ্রোচ করে, জিপো পুরো আমাদের রিসার্চ করে, সব কিছু করে, তখন ওরা এগ্রি করে যে হ্যাঁ আমরা ওয়ারফেসকে নিয়ে কাজ করব, আমরা আরেকটা মিউজিক লাইন করব ওয়ারফেসকে নিয়ে, এবং যেটা সাউথ এশিয়ার এই ফার্স্ট আমরা একটা ব্যান্ড যারা আমরা জিপোর সাথে সম্পৃক্ত হলাম লাক্সকো ট্রেডিং এর মাধ্যমে। আচ্ছা, এখানে মধ্যে দুটো আলাদা টাইপের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ওয়ারফেজ পথ চলা নামে, আর একটা পুরো ব্ল্যাক। আমি বলি এটা হলো, এটার বিষয়টা হলো আমাদের ফার্স্ট অ্যালবাম, সেলফ টাইটেল অ্যালবাম, যেটা ওয়ারফেজ, ওইটার কভার আর্ট নিয়ে একটা বানানো হয়েছে, আর একটা হলো পথ চলা নিয়ে। এটা হলো আমাদের 2009 সালে রিলিজ হয়েছিল, আর ওটা রিলিজ হয়েছিল 1991 সালের 21শে জুন। ঠিক আছে, তো ওই দুইটা যেহেতু সব আইকনিক, যেহেতু ওটা দিয়ে শুরু হয় ওয়ারফেস প্লাস পথ চলা একটা সিরিয়াস নতুন জেনারেশনের কাছে মানে আলোড়ন তুলেছিল, এই কারণে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা লাক্সকো এবং আমরা ওয়ারফেস এটা নিয়ে আগাই। দারুণ ব্যাপার। সো যারা এখনো সোল্ড আউট, আমি জানি যে আরো তো প্রোডাক্ট আসবে, তো যারা নিতে চায় আপনাদের কাছ থেকে বা জিপোর এই প্রোডাক্টটা, তারা কিভাবে রিচ করবে? এটা ওই zipo.com.bd, এখান থেকে ওই ওয়েবসাইটে যেতে হবে, পারচেজ করে নিতে পারবে, ওখান থেকে অনলাইনে তার পারচেজ করে নিতে পারবে, এবং ওই উনারা আবার ডেলিভারি দিয়ে দেয় অথবা কেউ এসে কালেক্ট করে নিয়ে যায়। আরে বাহ, দারুণ ব্যাপার। ওয়ারফেজের এই 21শে পদক পাবার সময় আমরা দেখেছি যে দেশের বাইরে থেকে অনেকে এসেছে। আমার মনে আছে তখন আমি বাবনা ভাইয়ার ইন্টারভিউ করেছি, এবং আরও অনেকে এলেন, কবির বকুল সবাইকে কল দিচ্ছিলেন যে সবার ইন্টারভিউটা এই সময় নিতে হবে। সো এই যে আবার অনেক দিন পর গেট টুগেদার, এবং আমার মনে আছে যে একটা ছবি দেখছিলাম যেখানে আপনারা ফ্যামিলি মেম্বার্সরা সবাই এক হয়েছেন এই উৎসবটাকে কেন্দ্র করে। যদি একটু আবার সেই সময়টার কথা বলতে বলি। বেসিক্যালি আমরা নিজেদেরকে খুব লাকি মনে করি যে আসলে আমরা 21শে পদক পেলাম, প্রথম বাংলাদেশি কোনো হার্ড রক ব্যান্ড হিসাবে। এটা বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠা ব্যান্ড আছে, তারাও এটা যোগ্যতা রাখেন অবশ্যই, বাট এটা বেটার লেট দেন নেভার শুরু হলো, সেটা জরুরি। আসলে যখন আমরা 21শে পদকটা পেলাম, যখন ঘোষণা হলো, তখন আমি কমল এবং আমরা সবাই চিন্তা করলাম এটা তো আসলে আমাদের একার অর্জন না, আমাদের অতীতের যেসব মেম্বার ছিলেন আছে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে আমাদের এই ব্যান্ডের পিছে, গানের পিছে, সব কিছুর জন্য। তাদেরকে নিয়ে আমরা করতে চাই। সো বাবনাকে বললাম তুই চলে আয়, ও আসতে চাচ্ছিল না, অফিসের এত স্কেজিউল, তারপর অনি, তারপর মাসুক, তারপর এখান থেকে আরো যারা আছে, অনি, মাসুক, বাবনা, সঞ্জয় কানাডা থেকে চলে আসলো, মানে সবাই মিলে একটা অন্যরকম, প্লাস এখানকার কারেন্ট মেম্বার এবং বাংলাদেশে বালাম সহ আরও অন্যান্য মেম্বাররা, ইকবাল আসিফ জুয়েল, তারপর সাজ্জাদ, আরও অনেকেই, এবং বিদেশে আমাদের যেসব মেম্বাররা যারা আসতে পারে নাই তারা যোগাযোগ করছিল, সবসময় তাদেরকে জানিয়েছি। আসলে এটা আমাদের সবার অর্জন, এটা আমাদের একার অর্জন না। ওয়ারফেজে যারা কাজ করে গেছে তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, সেটা স্বীকৃতিস্বরূপ সবাইকে নিয়ে চেষ্টা করেছি এটা আনন্দটা মানে উপভোগ করার। একদম, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আমি যদি একটু নেগেটিভ প্রসঙ্গে যাই, ঠিক নেগেটিভ বলবো না, অনেকে বলেন এমনটা, সেই জায়গা থেকে প্রশ্নটা করা। অনেকে বলেন যে আপনি সঞ্জয় ভাইয়ের কথা বলছিলেন, মিজান ভাই ছিলেন, এরা চলে যাবার পর অনেক বেশি জনপ্রিয় গান ওয়ারফেজ উপহার দিতে পারেনি, এমনটা অনেকে বলেন। এই কথাটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আচ্ছা, না, এটা আমি একমত না, একেবারে একমত না। কারণ আমরা 2009 সালে পথ চলা রিলিজ করি, 2012 সালে সত্য অ্যালবামটা রিলিজ করি, ভালো, সে সময় লাইন আপে মিজান ছিল। তারপর মিজান চলে যাওয়ার পর পলাশ এসছে, পলাশকে নিয়ে আমরা কিছু গান করেছি, এবং সামনে আমাদের আরও কিছু সিঙ্গলস এবং কিছু অ্যালবামের কাজও শুরু হয়েছে, সেগুলোতে গান আসছে। বাট গান আসলে চেষ্টা করেছি, ভালো লাগা না লাগে এটা দর্শক শ্রোতাদের বিষয় অবশ্যই, বাট আমরা আমাদের স্টাইলে করেছি। যেমন কোক স্টুডিওতে আমরা অবাক ভালোবাসাটা করলাম, অবাক ভালোবাসাটা নিয়ে কিন্তু এখনো অনেক সাড়া ফেলেছে। এক্স্যাক্টলি, এরকম আরও কিছু প্ল্যানিং আছে, প্রজেক্ট আছে, অ্যালবামের কাজ আছে, সেগুলো নিয়ে করব। বাট এটা পুরোপুরি একমত না। আসলে সবার ফ্যান ফলোয়িংতে থাকে, একটা
কেউ তারা হয়তো সঞ্জয়ের ফ্যান, দুঃখের কারো দুঃখের বালমের জায়গা ফ্যান, থেকে কেউ মিজানের ফ্যান, হ্যাঁ, এগুলো হ্যাঁ, থাকে। হ্যাঁ। এখন কিছু করার থাকে কিছু না করার আসলে। নেই। আমার মনে আছে আমি লাস্ট ওয়ারফিদের সাথে শো করলাম হচ্ছে 26শে মার্চে আমাদের যে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ। মনে আছে বাংলাদেশ আর্মির প্রোগ্রাম ছিল হ্যাঁ, হ্যাঁ। আমাদের জাতীয় সংসদের সামনে। সেই সামনে। হ্যাঁ, এটা একটা অন্যরকম অনুভূতি। সামনের দিনগুলোতে কনসার্ট নিয়ে কি ভাবনা আছে? দেশের বাইরে কবে যাচ্ছেন? দেশে যদিও এখন সিজনটা এরকম, এখন কনসার্টের সিজন না প্রথমত, সো এই সময় তো কনসার্ট একটু কমই হবে, তারপরেও যদি একটু জানতে চাই যে গ্রুপ ট্যুরগুলো কেমন হবে সামনে। বেসিক্যালি যেটা হলো যে আমরা এখন কিছু শো করছি, শোগুলো আছে যদিও অফ সিজন, বাট শো হচ্ছে, আমাদের কিছু হচ্ছে। আর আমাদের সামনে আরেকটা জুন মাসে আরেকটা প্ল্যান করছি, এটা এখন বলছি না, ওটা সারপ্রাইজ থাকবে সবার জন্য। হ্যাঁ, তা এটা 21শে পদক এবং সবকিছু মিলিয়ে একটা সবকিছুকে জিনিসটা আমরা, মিলিয়ে, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু মিলিয়ে এটা হবে একটা ইভেন্ট, চেষ্টা করছি। আর হলো আমাদের যদি ভিসা হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে জুলাইয়ের 8 তারিখ থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 3.5 মাস একটা ট্যুর হবে ইউকে অ্যান্ড ইউএসএ, প্রায় বাবা। 30-32টা শোয়ের মতো। দুর্দান্ত দুর্দান্ত, মানে 3 মাসের একটা লম্বা হ্যাঁ, সফর। 3-3.5 মাসে। হ্যাঁ হ্যাঁ, 3-3.5 মাস। যেমন ইউরোপ যাচ্ছে শিডিউল, অস্ট্রেলিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, ওদেরকে শিডিউল দিতে পারিনি। নেক্সট ইয়ারে ওদেরকে, এখন যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ফিট থাকি, তাহলে দিব ইনশাল্লাহ। এবার আবার ব্যক্তি জীবনের গল্পে আসি। হ্যাঁ। অভিনয়ের অনেক অফার আপনি পেয়েছেন, অভিনয় করেননি কেন? না, ওটা আসলে জীবনটাই তো একটা অভিনয়ের মঞ্চ, তাই না? প্রত্যেকেই আমরা অভিনয় শিল্পী, ইটস ট্রু। Exactly. তা আর কি করব, বাট আসলে ওরকম ভাবেই ব্যাপারটা সিরিয়াসলি নিই নাই। আর কি করব, আমি অভিনয় করতে গেলে শুধু হাসবো, এই জন্য এই আমি ইয়ে করি নাই। বাট আমাকে, হ্যাঁ, পেপজেলের অ্যাডের কথা অনেকেই বলেছেন, হ্যাঁ। যেহেতু আমি খুব হাসি সবকিছু, বাট করা হয়ে ওঠে নাই। আচ্ছা, হয়ে ওঠে নাই। আপনি যেই জগতে চলে গেলেন, আপনার যেই মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি, আপনি বলছিলেন যে বাবা তিনি নাট্য নির্দেশক ছিলেন এবং মা গৃহিণী ছিলেন। পরিবারে অনেক রকম একসাথে বসে অনেক আড্ডা হতো, সব গুণী তারকা ঠিক বলবো না, গুণী মানে শিল্পাঙ্গনের মানুষদের সাথে। একই সাথে কিন্তু পরিবারের বাকি ভাই বোনেরাও এর সাথে জড়িত। কেউ নাচ করছেন, কেউ গান করছেন, কেউ বা হাওয়াইন গিটার বাজাচ্ছেন, কেউ বা আবার স্পোর্টস পার্সন। আপনি নিজেও স্পোর্টস পার্সন ছিলেন। যদি একটু জানতে চাই যে যদি ড্রামার না হতেন তাহলে কি ফুটবলার হতেন, বা ফুটবলটাকে কন্টিনিউ কেন করলেন না? এটার পিছনে একটা গল্প আছে, একটু জানতে চাই আজকে। আচ্ছা, বেসিক্যালি আমি ফার্স্টে শুরু করি হলো স্পোর্টস। হ্যাঁ, বেসিক্যালি ফার্স্টে আমি শুরু করি স্পোর্টস। তাই স্পোর্টসে যেটা হয়, আমি জিমন্যাস্টিক্স করতাম। হ্যাঁ, জিমন্যাস্টিক্স হলো আমার ফেভারিট স্পোর্টস গেম। আচ্ছা, ওকে, হ্যাঁ, জিমন্যাস্ট ছিলাম, আমার মেজর ভাই ন্যাশনাল জিমন্যাস্ট, 9বারের চ্যাম্পিয়ন ছিল। আরে বাহ। তা আমি জিমন্যাস্টিক্স করতাম। তারপর ওই জিমন্যাস্টিক্স করতাম, জিমন্যাস্টিক্সকে মাদার অফ অল গেমস বলা হয়। তা ফিজিক্যাল ফিটনেসটাও ওরকম ছিল, হ্যাঁ, প্রচণ্ড। তো মেজো ভাই জিমন্যাস্টিক্সের পাশাপাশি গোলকিপিংও করতেন ব্রাদার্সে এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। তা আমারও ওই কিপিংয়ের একটা নেশা চলে আসে। তা আমি জুনিয়র ব্রাদার্সে কিপিং করতাম, ফুটবল কিপিং করতাম। তা আমি যেটা করতাম, ভোর 5টায় উঠতাম, উঠে চলে যেতাম মাঠে, তারপর চক্কর দিতাম, প্র্যাকটিস করতাম, সকাল 7:30টার মধ্যে আসতাম, ফ্রেশ হতাম, একটু পড়তাম, আবার স্কুলে চলে যেতাম, স্কুল থেকে চলে এসে আবার জিমন্যাস্টিক্স করতে চলে যেতাম ইয়েতে। এইভাবে হতো আমার। আর তবলা মাঝে মাঝে প্র্যাকটিস করতাম, হ্যাঁ, কারণ ওস্তাদজি যা দিত ওগুলো আবার ইয়েগুলো করতে হতো, বলগুলা। তা ওই করতাম। তা একদিন সন্ধ্যায় আমি বাসায় আসলাম প্র্যাকটিস করে। হ্যাঁ, আব্বা বললো, তুই এসছো বাসায়? বললাম হ্যাঁ এসছি। তারপর বললো যে আচ্ছা তুমি ইয়ে করো, হাত মুখ ধো, নাস্তা খাও, তো তারপর তোমার সাথে কথা আছে। আচ্ছা, ওকে, আমি ইয়ে করলাম। তা আম্মাকে জিজ্ঞেস, জানেন কিছু? আমি বুঝতে পারছি না, ভয় পাচ্ছি। হ্যাঁ, বলে না, দেখ কি বলে। তারপর আমি নাস্তা টাস্তা করে বসলাম আব্বার সামনে। বলে আচ্ছা, আমাকে বললো যে বাবা তুমি তো স্পোর্টস লাইনেও আছো, জিমন্যাস্টিক্স করছো, ফুটবল খেলছো, ক্রিকেটও খেলছো, আবার মিউজিকও করছো, আসলে তুমি কোনটা করতে চাও? তখন আমি চুপ করে আছি। বলল সময় নাও, তোমাকে আমি 15 মিনিট সময় দিচ্ছি, তুমি অন্য রুমে যাও, তোমার মা ভাই বোনদের সাথে কথা বলো, তারপর আমাকে জানাও। মাত্র 15 মিনিট? হ্যাঁ, 15 মিনিট সময় দিয়েছে। তারপর আমি গেলাম, সবার সাথে আলাপ করলাম, সবাই বললো তোমার যেটা ভালো চাই, যেটা তোমার মন চাই তুমি সেটাই করবা, এটাই। তারপর আমি আব্বার কাছে গেলাম, তারপর বলে ডিসিশন নিয়েছো? আমি বললাম আমি মিউজিকটাই করতে চাই। আচ্ছা, তুমি সিরিয়াস? বলে হ্যাঁ।
আমি সিরিয়াস এবং এটাই করতে চাই। ঠিক আছে বাবা, তাহলে আগামীকাল থেকে তোমার জিমন্যাস্টিক্স, তোমার ফুটবল সব কিছু বন্ধ। ও নো, দুঃখজনক। এটা মেনে নিতে কতখানি কষ্ট হয়েছিল? খুবই কষ্ট হয়েছে, খুব স্বাভাবিক। হ্যাঁ খুবই কষ্ট হয়েছে, কারণ আমি আই লাভ স্পোর্টস। হ্যাঁ, তা খুবই কষ্ট হয়েছে বলে, বাবা জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। একদিকে ফোকাস করো, একদিকে স্পেশালাইজ হও, সেটা করো। কারণ তুমি মিউজিক করবা, ফুটবল বা এইগুলা খেলতে গেলে তোমার হাত ভাঙবে, তোমার পা হবে, কোনোটাই তুমি ভালোভাবে করতে পারবা না। সো একটা দিকে ফোকাস করবা, ওইভাবে তুমি নিজেকে ফোকাস করে আগাবা। তো ওটাই ওই দিন থেকে আমার স্পোর্টস সব বন্ধ, আমি এই মিউজিকে শুরু করি পুরোপুরি। যাই হোক, আপনার যে এই যে এত জনপ্রিয়তা, এত ক্রেজ, আঙ্কেল নিশ্চয়ই সেগুলো দেখে যেতে পেরেছেন। আব্বা তো বাবা 92-তে মারা যান, মারা যান, এবং দেখেছে ওয়ারফেয়ারের ফার্স্ট অ্যালবামটা রিলিজ দেখেছে, ওটার সাফল্য তখন মাত্র হচ্ছে, সাকসেসফুল ব্যাপারটা, ওগুলো কিছু দেখেছে। এবং 90s-এ তো মানে ব্যান্ডের ভীষণ ক্রেজ ছিল, ওইটা তো অন্যরকম একটা যুগ। হ্যাঁ, বাট অতটুকু দেখে যেতে পারিনি, বাট দেখেছে যে অ্যালবাম রিলিজ হয়েছে এবং প্রচন্ড উৎসাহ দিত সবসময়, প্রচন্ড। আমার আসলে এখানে আসার পিছনে সবার দর্শক শ্রোতা ভক্তদের ভালোবাসা তো আছে, আমার ফ্যামিলি সাপোর্টটা প্রচুর, মানে স্পেশালি আমার বাবা, আমার ভাই বোনদের সাপোর্টটা প্রচুর, স্পেশালি আমার বিয়ের পর আমার ওয়াইফও অনেক সাপোর্টিভ, ছেলেও মিউজিক লাইনে, সবাই সাপোর্টিভ। আমি আমার বাবার কথা বলবো, ওনার সাপোর্টের কারণেই আসলে এত দূরে আসতে পেরেছি। আজকে টিপু ভাই আমাদের সামনে বসে আছে। ছোটবেলায় নতুন করে তো অংশ নিয়েছিলেন, দল গঠন করেছিলেন, খুব ছোট, তখন 7 কি 8 বছর বয়স হবে এরকম। হ্যাঁ, সেই গল্পটা ছোট্ট করে একটু জানতে চাই। বেসিক্যালি যখন আমি ওই তবলা শিখি, তখন ওই দুইটা ছিল, সেটা হলো যে একটা দলীয় সঙ্গীত, তা আমার চাচাতো বোন বলবো, আজমিরি সুলতানা হলি, আমরা গবিবাগে থাকতাম একসাথে, ওরা 3 তলায় থাকতো, আমরা থাকতাম 1 তলায়। তা খুব মানে অনেকজন কাজিন টাজিন, তো অনেক আড্ডা হতো, অনেক কিছু। হ্যাঁ, তা আমি সবাই একসাথে আমরা ছায়ানটে যেতাম, 4টা রিক্সা নিয়ে, ওই সময় 4টা রিক্সা নিয়ে যেতাম, আবার আসতাম। হ্যাঁ, এতজন যেতাম, মানে 12 জনের মতো যেতাম ছায়ানটে। তা আমি একজন এক একটা শিখতো। হ্যাঁ, তা আবার ক্লাসের পরে আসতাম। তো ওই তবলা শিখতে শিখতে তখন নতুন করিতে করলো, তখন ওস্তাদজি বললো, তুমি নাম দাও। আমি নাম দিব, বলে হ্যাঁ তুমি নাম দাও, দেখো না কি হয়। তো দিলাম। তারপর তবলা মানে যন্ত্রসঙ্গীত যেটা, ওইখানে আমি যাই এবং অডিশন, তারপর সব কিছু থেকে আমি ফাইনাল রাউন্ডে আসি। আসার পর তখন হলো পজিশন ছিল না, মনোনীত, নমিনেটেড হয়েছে তুমি, ওই এরকম একটা সার্টিফিকেট দেয়া হতো। তখন আমি ওই নমিনেশনে 3rd হয়েছিলাম, এটা হলো তবলাতে। আর আমার ভাই বোনদের যেটা ছিল দলীয় সঙ্গীত, সেখানে আমরা তখন আমি ওখানে পারকাশন বাজিয়েছিলাম। আরে বাবা। হ্যাঁ, ওটাও খুব ভালো হয়েছিল, এবং অনেক অনেক রিহার্সাল, অনেক কিছু, মানে অনেক স্মৃতি, অনেক কিছু, মানে ওই সময়ের ওই দিনগুলো নিশ্চয়ই ভীষণ ভালো ছিল। ছোট ছিলাম, শিখছি, অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস বিষয়, মানে ভালো লাগা, সবকিছু মিলিয়ে। আপনার সাথে ভাবি মানে ফারজানা হাবিবা, আমি ভুল না করে ফারজানা হাবিবের সাথে দেখা কিভাবে? আচ্ছা, এটা হলো আমি এখন লালমেটাই যেখানে থাকি সেখানেই। হ্যাঁ, বেসিক্যালি আমার বন্ধু জয়, মাসুক, তুষার, হ্যাঁ, ওরা ছিল ইন ঢাকা ব্যান্ডের। আচ্ছা, আমি, কমল, বাবনা, রাসেল, সঞ্জয়, আমরা ছিলাম ওয়ারফেস, মইলুন, ইমরান, মাহবুব, হ্যাঁ, আরশাদ, সবাই হলো রকস্টারটা। এইচএসের সাইদ, ফুয়াদ, সমীর, রবি, সবাই, রোমেল, ফাইসাল। তা ওখানেই আমরা ধানমন্ডি, ওখানে আড্ডা দিতাম। তা আমাদের ইন ঢাকার তুষারের আপন ভাগ্নে ছিল হলো আমার ওয়াইফ। তা ও তখন ছোট, ক্লাস 2-3-তে পড়ে, এরকম। তার মানে আপনাদের বয়সের পার্থক্য কত? ভালোই, নট লেস দেন 10-11। খুবই, ইটস ওকে, কমপ্লিটলি ওকে, নো প্রবলেম। ওটাই। আর ওই সময়টা 5-7 বছর ডিফারেন্সটা নর্মাল। আমি ওই 11 বছর আমার ডিফারেন্স। তো ছোটবেলা থেকে আমাদেরকে দেখতো, হ্যাং আউট করতাম অ্যান্ড হোয়াট নট, সবকিছু। তা ওই একটা পর্যায়ে সে আমার প্রেমে পড়ে যায়। আপনি পড়েননি, এটা কিন্তু খুব আপত্তিকর। তিনি কিন্তু দেখছেন আজকে, হয়তো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি চিন্তাই করিনি, যেহেতু আমার ফ্রেন্ডের ভাগ্নি, আমার মাথায় আসেনি এই বিষয়টা। আচ্ছা, সে প্রেমে পড়ে গেল, আপনি পড়েননি। আপনি তাহলে কবে প্রেমে পড়লেন? পড়লাম ওই তো যখন অ্যাপ্রোচ করলো, অনেক চিন্তা করলাম, ওকে ঠিক আছে। এবং আসলে কি আমাদের যারা মিউজিক লাইনে, আমাদের সিঙ্ক হওয়াটা খুব জরুরি, ঠিক আছে। যেমন
আমি কি পছন্দ করি, আমি কি টাইপের মিউজিক পছন্দ করি, বা ও ওগুলো পছন্দ করছে কিনা, রিলেট করছে কিনা, এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তা ও সব কিছুই যেহেতু ছোটোবেলা থেকে আমাদের দেখেই বড় হয়েছে, ওই টাইপের গানগুলো শোনে এবং এই ব্যাপারগুলো সিঙ্ক হয়েছে। তবে আমি যে মেন্টালিটির মানে মানে আমরা অত কনজারভেটিভ না, হ্যাঁ ওপেন, তো ওই টাইপের, হ্যাঁ সব কিছু মিলে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই সে তো সুন্দর, এটা তো আছে। কিন্তু তখন কি বন্ধু কোনো ঝামেলা করেছিল যে এই আমার ভাগ্যির সাথে হচ্ছে না ব্যাপারটা? না, আমি সরাসরি যখন ও অ্যাপ্রোচ করে আমাকে, আমি সরাসরি আমার বন্ধুকে জানিয়ে দিই আচ্ছা, যে এই হলো সিচুয়েশন, হোয়াট ডু ইউ সে। তখন ও একটাই কথা বলে যে ইটস ইয়োর লাইফ, ওর লাইফ, তোমরা যদি মনে করো তোমরা ঠিক থাকবা, ভালো থাকবা, সুখে শান্তিতে থাকবা, গো হেড, আই হ্যাভ নো প্রবলেম। আমার এখানে একটা কথা আছে, যেহেতু আপনি বলছেন যে ভাবি আগে অ্যাপ্রোচ করেছিল, আপনি না, বাট আমার কাছে মনে হয় আপনারও ভালো লাগা ছিল, না হলে আপনি তাহলে অ্যাকসেপ্ট করলেন কেন? না, তা তো ছিলই, অবশ্যই ছিল, কিন্তু চিন্তা করি নাই কখনো, ব্যাপারটা মাথায় আনিনি। আচ্ছা, হ্যাঁ ভালো লেগেছিল অবশ্যই। তাহলে প্রেমের কত বছর আর যৌথ জীবনের কত বছর, মানে এক ছাদের নিচে কত বছর? প্রেম করেছি হলো 6 মাস, তারপরে বিয়ে, আর একসাথে নিচে 26 বছর। 26 বছর। 26 প্লাস। এবার আমি অধ্যায়ের গল্প শুনতে চাই। আপনার সন্তান সে কেমন আছে, এবং আপনি বলছিলেন সেও বাবার মতো সঙ্গীতের সাথে সম্পৃক্ত। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ওর নাম হলো অধ্যায়। এই নামটা দেওয়ার কারণ হলো নিউ চ্যাপ্টার ইন আওয়ার লাইফ, অধ্যায়। হ্যাঁ, এই কারণে এই নামটা আসে। তারপর ওকে আমি আর ওর মা ছেড়ে দিয়েছি, তুমি যা করতে চাও। ও স্পোর্টস লাইনে ছিল, তারপর আস্তে আস্তে স্পোর্টস লাইন ছেড়ে ও অটোমেটিকলি মিউজিক লাইনেই চলে আসে। এখন সে বেসিক্যালি মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করছে ইয়াং জেনারেশনদের জন্য। সেটা হলো হিপ হপ, R&B, র্যাপ, তারপর EDM। তার কোনো আলাদা মানে ব্যান্ড আছে? তার ছিল একটা, বাট এখন নাই। এখন সব মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করছে। আর আমাদের যে রেকর্ড লেবেল আছে লয় রেকর্ডস, সেখানেও কাজ করে। বিভিন্ন নতুন জেনারেশন আর্টিস্টগুলো ওই সব গ্রুম আপ করে এবং এই কাজগুলোও করছে, ওদের কাজগুলো করছে। আরও বেসিক্যালি আবার ডিজেও, ওদের ডিজে সার্কেল আছে, ওগুলো নিয়ে কাজ করছে। ডিজে মানে কি, প্রডিউসার ডিজে, মানে যারা নিজে মিউজিক করে ইয়ে করছে, অন্যের মিউজিক না, কিন্তু নিজেদের মিউজিক। ঠিক আছে, এবং এটা সিরিয়াস একটা ওদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। তার কি ইচ্ছে সে দেশে থাকবে নাকি দেশের বাইরে চলে যাবে? দেখা যাক, করুক, কাজ করুক। যদি সময় হয় অবশ্যই যাবে, আমরা চাই চলে যাক, বা ওইখানে তো ভালো এক্সপ্লোর করার সুযোগ আছে। দেখা যাক কি হয়। এখানে এখন কম না, যদি দেশের সিচুয়েশনটা ভালো থাকে। এটা একদম ঠিক কথা বলেছে, যদি সিচুয়েশন ভালো থাকে। বাম্বার প্রসঙ্গে একটু যাব। বাম্বার সঙ্গে আপনি দীর্ঘদিন, এবং একটা সময় আপনি সাধারণ সম্পাদক ছিলেন, এখন আপনি ভাইস প্রেসিডেন্ট। সো এখনকার কার্যক্রমগুলো কি একটু মানে কম হচ্ছে নাকি না, আমরা হয়তো অতটা জানি না। আচ্ছা, যেমন হামিন ভাই আমাদের এই আয়োজনে এসেছেন, তার গল্প আমরা শুনেছি, তার কথা আমরা শুনেছি। সো বাম্বা নিয়ে আপনাদের পরিকল্পনা বা কি করছেন এখন? এখন যেটা হলো যে মাঝখানে তো সব কিছুই বন্ধ ছিল। হ্যাঁ, তারপর তার আগে ছিল প্যান্ডামিক। তা সব কিছু মিলিয়ে আমরা ওইভাবে কার্যক্রমগুলো ওইভাবে কন্টিনিউ করা যায়, কনসার্টগুলো করতে পারিনি। বাট বাম্বার আরেকটা কাজ হলো, কনসার্ট করা বাম্বার কাজ না, এটা আবার সবার জানতে হবে, বুঝতে হবে। সবাই মনে করে বাম্বা মানেই বাম্বার কনসার্ট, সরি না, এটা না। বাম্বার এর পিছনে অনেক কাজ করে, যেমন কপিরাইট ইস্যু নিয়ে আমাদের মিউজিশিয়ানদের জন্য কাজ করে। কোনো মিউজিশিয়ান যদি কোনো সমস্যায় পড়ে যায়, সেটা কিভাবে সলভ করা যায়, সর্ট আউট করা যায়, ফিগার আউট করা যায়, সেগুলো চেষ্টা করি। তারপর কারো কোনো গান নিয়ে সমস্যা হলে কিভাবে কি করা যায়, এই ব্যাপারগুলো আমরা করি, যেগুলো আসলে সামনে আসে না, কিন্তু এগুলো বিহাইন্ড দ্য সিন আমরা এগুলো করতে থাকি। এগুলো কিন্তু অনেক বড় কাজ, এবং এগুলো কিন্তু সাধারণত সবাই করে না। কিন্তু আমরা ব্যান্ড ইন্ডাস্ট্রিতে, ব্যান্ড সার্কিটে এই ইউনিটি যেন থাকে, সেটা চেষ্টা করি, এবং সবাই যেন ঠিকভাবে তাদের গান ম্যাটেরিয়াল ঠিকভাবে করতে পারে, সেই চেষ্টাটা করি। তা যেমন পাশে দেখি ইন্ডিয়ার মিউজিশিয়ানে বলে আমাদেরকে বাম্বার মেম্বারশিপ করে দিয়ে দাও, কারণ আমাদের এখানে তো এরকম নাই। এতগুলা ব্যান্ড, 40-50টা ব্যান্ড তোমরা একসাথে কাজ করো, সবার সাথে সবার এত সুসম্পর্ক, এটা আমাদের দেখলে অনেক ভালো লাগে। এটা পৃথিবীর কোথাও কিন্তু নাই এই ব্যাপারটা। তা এটা হচ্ছে, হ্যাঁ এখন আমাদের প্ল্যান আছে এই বছরে যে শীতের সময় বাম্বার কনসার্ট করে, আর বিহাইন্ড দ্য সিন অন্যান্য কাজগুলো হচ্ছেই। বাহ, দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবসময় এরকম থাকুন এবং এনার্জেটিক থাকুন, বাকি এনার্জিটুকু আমাদের সবার মাঝে ছড়িয়ে দিন, এবং অনেক ভালো ভালো কাজ হোক সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, ভালো গান শুনবেন, পাইরেটেড গান শুনবেন না, এটা খুব জরুরি। পাইরেসির থেকে বিরত থাকুক। আর যেসব স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে লিগালি আর্টিস্টরা গান দিয়েছে, সেগুলো শুনুন। হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে না শুনে।
এবং আমাদেরকে উৎসাহিত করুন যেন আপনাদেরকে ভালো ভালো আরও গান দিতে পারি আমরা। একেবারে, এতে আবারও অশেষ কৃতজ্ঞতা। আজকে সময় দেওয়ার জন্য বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও পরের এপিসোডে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত থাকুন টিভিএস এর সাথে।